এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়টি, যেটা নিয়ে এই এলন মাস্কের কথাবার্তা আসছে, এগুলো একেবারে পুঁজিবাদী প্রচার। আজকের দিনেও যারা খুব যুক্তিপূর্ণ কথা বলেন তাদের তো কোনো দাম নেই। আপনারা দেখবেন আমরা যারা খুব আবোল তাবোল বকি তাদের খুব, এই যেমন আপনি আমায় ডেকেছেন, আবোল তাবোল না বকলে তো ডাকতেন না। সিরিয়াস কথাবার্তা বললে আজকাল কেউ ডাকে না। এখন কবিতারও বিভিন্ন মান আছে আর কি। রবীন্দ্রনাথও কবিতা লেখেন, আরো অনেকেই কবিতা লেখেন। এখন কার কবিতা কতটা বেশি প্রচারিত হবে, কিভাবে সেটা বাজারে বিক্রি হবে, কিভাবে মানুষের কাছে আপনি পৌঁছে দেবেন, সেরকম চ্যাটবটের কবিতাও হয়তো আজকাল দেখা যাবে যে কোনো একটা এআই টুলের মাধ্যমে লেখা কবিতা সেটা কেউ কেউ দারুণ বলছে। এইখানটা হচ্ছে আমাদের যে পিছিয়ে যাওয়ার জায়গাটা। কিন্তু বাজারে যেটা এআই বলে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে বিপুল সংখ্যক অত্যন্ত দ্রুতগতির কম্পিউটার এবং প্রচুর তথ্য। তাদেরকে বিশ্লেষণ করার মাধ্যমে খুব তাড়াতাড়ি অনেক কিছু করা যাচ্ছে। যেমন আপনি আপনার মোবাইল ফোনটা, সেই মোবাইল ফোন কি করে, সে সুযোগ সুবিধে পেলে আপনার সব ছবি, আপনার সব কথা, সে তো অন আছে, সব শুনে নিচ্ছে। এই এআই সব কাজ কেড়ে নেবে, কাউকে আর প্রোগ্রাম লিখতে হবে না, সব অটোমেটিক হয়ে যাবে। এটা একেবারে পুঁজিবাদী বিষয়। যেমন আপনি যদি এআই সম্পর্কে এই একটি কোনো সফটওয়্যার, তার কাছ থেকেই সব জানতে পারতেন, তাহলে আপনি আমায় রাত্রিবেলা ডাকলেন কেন? আমি হয়তো সিপিএম কে সমর্থন করি, আমি দেখছি সারাক্ষণ সব সিপিএম এর জিনিসপত্র আসছে। আমি ভাবছি সিপিএম 294টা আসনের মধ্যে এবার নিশ্চয়ই 180টা পেয়ে ক্ষমতায় চলে আসবে। যে এই সম্পদগুলো এই এআই এর নাম করে সবাই যদি বৈদেশিক শক্তি চুরি করে নিয়ে যায়, সেটা আমাদের দেশের পক্ষে মঙ্গলময় নয়। ফেক নিউজ প্রতিরোধ করার জন্য কি এআই একটা খুব বড় অস্ত্র হতে পারে? সঙ্গে আরেকটা কথা বলবেন যে খুব গালাগালি না দিতে, আসলে কমেন্ট বক্স না, পেলেই তো না, লোকে আমার সবচেয়ে দর্শকরা এত খুব একটা রুচি গালাগালি গালাগালি দেন দেন না না আর কি। তারা। হ্যাঁ, আমি আমি সেটা একটু গর্ব করেই বলতে পারি। নমস্কার সবাইকে, নমস্কার। এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন এর মধ্যেই একটি এআই, ইলন মাস্কের গ্রক, সারা দেশে রাজনীতির মহলে এবং সমাজেও শোরগোল ফেলে দিয়েছে। সেই গ্রক এআই সম্পর্কে আমিও একটি অনুষ্ঠান করেছি, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য খুব সহজ ভাষায়, এর মধ্যে এত পরতে পরতে এত কৌতূহল উদ্দীপক জিনিস আছে যে এটা বোঝার জন্য আমাদের একজন কম্পিউটার বিশেষজ্ঞ এবং রাজনীতি যিনি বিশেষজ্ঞ, এরকম একজন মানুষ আমি খুঁজছিলাম আমরা। তো তখন আমাদের শুভময় বাবু আমাদের সামনে, আমাদের সবার আগে মনে হলো শুভময় মৈত্রকে আপনারা সবাই জানেন। টেলিভিশনের পর্দায় তাকে অতি পরিচিত মুখ রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে, কিন্তু তার একটা খুব বড় পরিচয়, তিনি নিজে কম্পিউটার বিশেষজ্ঞ এবং ক্রিপ্টোগ্রাফি এবং অ্যালগোরিদম নিয়ে তার গবেষণা রয়েছে। এবং ভারতের একটি অত্যন্ত অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় প্রিমিয়াম ইনস্টিটিউশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনের আইএসআই, সেখানকার তিনি অধ্যাপক এই বিষয়ে। অতএব তিনি আমাদের মনে হয়েছে সব থেকে ভালো বুঝিয়ে বলতে পারবেন সহজভাবে এবং অত্যন্ত ইন্টারেস্টিং ভাবে যে এআইটা গ্রহের ভবিষ্যৎ কি, এটা মিডিয়াতে রাজনীতিতে কি কি প্রভাব ফেলতে পারে। এইটা যদি আমরা আমরা শুভময় বাবুর কাছ থেকে জানার জন্য আজকে তার দ্বারস্থ হয়েছে। শুভময় বাবু, আপনাকে প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে আমাদের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আপনার নমস্কার। কাছে, হ্যাঁ, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এত শোরগোল ফেলা যে এআই, এলন মাস্কের গ্রক, এর বিষয়টা কি, এটা কি, একটু খুব সহজভাবে যদি আপনি আমাদের একটু বলেন। এই আসলে আপনি যেরকম ঠিক আমাকে বিশেষজ্ঞ বললেন আর কি, কম্পিউটার সায়েন্সের এবং রাজনীতির আর কি, এই গোটা বিষয়টি যেভাবে চলে আর কি, এতটা কম্পিউটার সায়েন্সটা তাও একটুখানি পড়াশোনা করেছি, রাজনীতির ব্যাপারে কোনো পড়াশোনাও নেই, এবং তা সত্ত্বেও এই অগভীর জ্ঞান নিয়েও যে আপনি গুরুত্ব দিচ্ছেন, তার মানেই সেটা প্রমাণ করে যে সাধারণভাবে আজকের সমাজে আমরা যা বুঝছি বা শিখছি সেখানে গোটাটাই অগভীর। তা যেটুকু মানে অগভীরতার মধ্যেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে হচ্ছে সেটা হচ্ছে যে আমি যে কম জানি এইটা অন্তত বুঝতে পারা। এখন যেটা মুশকিল হচ্ছে আজকের দিনে কে কতটা জানেন সেইটা বুঝতে পারাটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে জানি আমি কি কি জানি না, এবং সত্যি রাজনীতির ক্ষেত্রে আমার জ্ঞান অত্যন্ত অগভীর। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সামান্য কিছুটা পড়াশোনা আছে। মোটামুটি ধরুন স্নাতকোত্তর স্তর অবধি মোটামুটি কয়েকটা বিষয় জানি, একটু আধটু উচ্চ মাধ্যমিকের অঙ্ক জানি।
এর বাইরে খুব একটা কিছু জানি না, এবং তাই দিয়ে যেটা হয়, যেটুকু জানি তাই দিয়ে বিশ্লেষণের একটা চেষ্টা থাকে। এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়টি, যেটা নিয়ে এই এলন মাস্কের কথাবার্তা আসছে, এগুলো একেবারে পুঁজিবাদী প্রচার। পুঁজিবাদের কোনো দোষ নেই, পুঁজিবাদ সারা পৃথিবীতেই চলে। এবং বিশেষ করে সমাজতান্ত্রিক যে ভাবনা, সেটা তো গোটা পৃথিবীতে খুব একটা ছড়িয়ে পড়তে পারেনি, যতই আমরা মহান কথাবার্তা আলোচনা করি। ফলে পুঁজিবাদের যে মূল বিষয় আর কি, ভাঁওতার বিষয়টা, এই ভাঁওতার বিষয়টা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ তাদের কাছে পৌঁছয়, এবং এটা দিয়েই দুনিয়া চলে। ফলে সেই ভাঁওতাবাজির হিসেবে অবশ্যই এলন মাস্কের কথা আসবে এআই নিয়ে। আদতে কিন্তু 1950 সালে অ্যালান টিউরিং, যিনি বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের মডেলটা দিয়েছিলেন আর কি, কম্পিউটার সায়েন্স অনেকটা একটা ক্যাসেটের মতো উনি বলতেন, একটা টেপ, তার মধ্যে কিছু কথা লেখা আছে, আর তার মধ্যে একটা হেড আছে, যে হেডটা দিয়ে সেই কথাগুলো পড়া যায় বা লেখা যায়। সেই যে মডেলটা অ্যালান টিউরিং তৈরি করেন, তা এই অ্যালান টিউরিং খুব বিখ্যাত লোক ছিলেন 1900, মানে আমরা বলবো বিংশ শতক, কিন্তু 1900 সালের পর থেকে তার মানে আর কি। তা তিনি এই কম্পিউটেশনের মডেল দেন, এবং তিনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলেন, যে ইমিটেশন গেম, পরবর্তীকালে ইমিটেশন গেম বলে একটা সিনেমাও হয়, কারণ টিউরিং এর তো ক্রিপ্টোগ্রাফিতেও কিছু কাজকর্ম ছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি গ্রেট ব্রিটেনকে সাহায্যও করেছিলেন। আহ, এবং যুদ্ধ জয়ের ক্ষেত্রেও সেক্ষেত্রে বলা যায় তার কিছু অবদান আছে। জার্মানদের যে এনক্রিপ্টেড ডকুমেন্ট, সেগুলো তিনি ডিক্রিপ্ট করেছিলেন। তার জীবনটা অবশ্য শেষ হয় খুব খারাপ ভাবেই, শোনা যায় তিনি আত্মহত্যা করেছিলেন সায়ানাইড খেয়ে। আহ, বিভিন্ন সেই সময়কার সমাজের থেকে এগিয়ে থাকার জন্য, যেটা বিভিন্ন সময়ই হয়, গ্যালিলিওকে অন্ধ হয়ে থাকতে হয়। আজকের দিনেও যারা খুব যুক্তিপূর্ণ কথা বলেন, তাদের তো কোনো দাম নেই। আপনারা দেখবেন আমরা যারা খুব আবোল তাবোল বকি, তাদের খুব, এই যেমন আপনি আমায় ডেকেছেন, আবোল তাবোল না বকলে তো এটা ডাকতেন না। সিরিয়াস কথাবার্তা বললে আজকাল কেউ ডাকে না। ঠিক সেই রকমই এই মানুষগুলি যারা আবোল তাবোল বকতেন না, যাদের মানব সমাজের ইতিহাসে কিছু একটা অবদান আছে, তো সেই ধরনের মানুষগুলিকে সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতেই হয় আর কি। তাই অ্যালান টিউরিং ইমিটেশন গেমে কি কথাটা বলেছিলেন, যে কথাটা বলেছিলেন, সেটা আদতে চ্যাটবটের কথা। অর্থাৎ আপনি যখন একটা কম্পিউটারের সঙ্গে কথা বলছেন, সেই কম্পিউটার এমনভাবে আপনার সঙ্গে কথা বলবে যে আপনি বুঝতে পারবেন না আপনার সঙ্গে কম্পিউটার কথা বলছে না মানুষ কথা বলছে। যেমন আপনি দেখবেন আজকাল কম্পিউটারকে দিয়ে এই সমস্ত বিভিন্ন যে এআই এর টুল, আমি বিশেষভাবে নাম টাম বলছি না, তাদের দিয়ে কিছু কবিতা টবিতা লেখানো হয় আর কি। এখন কবিতারও বিভিন্ন মান আছে আর কি, রবীন্দ্রনাথও কবিতা লেখেন, আরো অনেকেই কবিতা লেখেন। এখন কার কবিতা কতটা বেশি প্রচারিত হবে, কিভাবে সেটা বাজারে বিক্রি হবে, কিভাবে মানুষের কাছে আপনি পৌঁছে দেবেন, সেরকম চ্যাটবটের কবিতাও হয়তো আজকাল দেখা যাবে যে কোনো একটা এআই টুলের মাধ্যমে লেখা কবিতা, সেটা কেউ কেউ দারুণ বলছে। এইখানটা হচ্ছে আমাদের যে পিছিয়ে যাওয়ার জায়গাটা। অর্থাৎ আমরা মূল কি চাইছি, যে একটা কম্পিউটার একটা মানুষকে ইমিটেট করবে, ইমিটেশন গেম। এবার সেই ইমিটেট করাটার জায়গায়, হ্যাঁ সত্যিই তো, আজকে একটা মানুষ গুণ করছেন দুটো সংখ্যাকে। তা দুটো সংখ্যাকে যখন গুণ করছেন, তখন তার একটা নিয়ম আছে, সেই নিয়মে খুব তাড়াতাড়ি গুণ করা যায়। দুটো মৌলিক সংখ্যা নিলেন বড় বড়, আপনি, ধরা যাক ছোট নিয়েই একটু বুঝে নেওয়া যাক আগে, ধরুন একটা মৌলিক সংখ্যা হচ্ছে 31 আর একটা 43। আপনি 31 আর 43-কে গুণ করলেন, দেখবেন খুব একটা সময় লাগবে না। কিন্তু দুটো এরকম মৌলিক সংখ্যা নিয়ে আপনি যখন গুণ করবেন, এবং গুণ করে যখন গুণফলটা অন্য কাউকে দেবেন এবং বলবেন, দাদা আমাকে একটু এবার বার করে দেবেন কোন মৌলিক সংখ্যা দুটো গুণ করে এইটা তৈরি হয়েছে, তখন সেটা ভীষণ কঠিন কাজ। এবং এই যে কঠিন কাজটা, এটা কিন্তু ক্লাসিক্যাল কম্পিউটার, আজকের দিনে যে কম্পিউটারে আমি আপনি কথা বলছি, সেই কম্পিউটারে এই কাজটা করা অত্যন্ত শক্ত। এবং এআই দিয়েও এখানে কোনো সুবিধেই হয় না আর কি। আগামী দিনে একটা কোয়ান্টাম কম্পিউটারের গল্প আসছে এখন, এবং তাই নিয়ে টেকনোলজি অনেকটা এগোচ্ছে। এবং সেই ঘটনাটি যখন সত্যি হবে, তখন পিটার শোর 92 সালে, 94 সালে সম্ভবত, তিনি দেখিয়ে গেছিলেন যে ফ্যাক্টরাইজেশন করা আর কি, অর্থাৎ গুণফল দেয়া থাকলে তার থেকে তার মধ্যের যে মৌলিক সংখ্যাগুলো বার করা, এই বিষয়টিও কোয়ান্টাম কম্পিউটারে তাড়াতাড়ি করা যাবে। অর্থাৎ যে কাজগুলো নিয়ম মেনে হয়, যে অটোমেশন, যেমন শিল্প বিপ্লব হয়েছিল আপনার ওই 1600 শতকের শেষ থেকে 1700 শতকের শুরু পর্যন্ত, সেরকম একটা কম্পিউটারেরও তো একটা গণক যন্ত্রের একটা বিপ্লব হয়েছে 1900 শতকের মাঝামাঝি থেকে শুরু করে, বা বলতে পারেন 1900 শতকের শুরুর থেকেই, মানে বিংশ শতকের শুরুর থেকে, 1920-30 থেকে অ্যালেন টিউরিং, ভন নয়ম্যান, এখান থেকে শুরু করে যেভাবে এগোলো বিষয়টা, তারপর 100 বছর ধরে সেটাও এগোচ্ছে, গণনার যে বিপ্লব। এবার সেই বিপ্লবের মধ্যে এলো
ওই বললাম যে ইমিটেশন গেমের কথা। ইমিটেশনে যে জায়গাটায় কম্পিউটার সবচেয়ে বেশি মার খাচ্ছে সেটা হচ্ছে মজা করার জায়গাটা। এই যেমন আমি আপনি যখন কথা বলছি তখন আমাদের কথার মধ্যে যে উইট, আমাদের কথার মধ্যে যে ব্যঙ্গ, এই কথাগুলো যখন বলছি, যেমন ধরুন কোভিডের সময়, এই গল্পটা আমি বহুবার বলেছি, হয়তো পুরনো হয়ে গেছে, তবু বলতেই হয়। কোভিডের সময় ছাত্রদের পড়াচ্ছি, হঠাৎ করে নেটওয়ার্কের জন্য ভিডিওটা আটকে গেছে। তা একজন ছাত্র বলছে, স্যার আপনি তো ছবি হয়ে গেলেন। এই যে কথাটা, অর্থাৎ এই যে একটা মজার কথা, সেটাকে বুঝতে পারা, দ্ব্যর্থক কথা, এই জায়গাটায় এখনো কম্পিউটার খুব একটা পৌঁছতে পারেনি। কিন্তু সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আমরা কি বুঝি? যে একটা কম্পিউটারের মধ্যে যে স্বয়ংক্রিয় ব্যবস্থা, সেই স্বয়ংক্রিয় ব্যবস্থা তো আমরা আগের থেকে ঠিক করে দিই তার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে। সেই স্বয়ংক্রিয় ব্যবস্থার বাইরে কখন কম্পিউটারটা যেতে পারছে, এখনো অবধি কিন্তু তার খুব নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। কিন্তু হ্যাঁ, এমন অনেক প্রোগ্রাম তৈরি হচ্ছে যার মধ্যে যখন সেই প্রোগ্রামটি আরো অনেক তথ্য পাচ্ছে, তখন সে নিজেকে পরিবর্তন করতে পারছে তার তথ্য ভান্ডার দেখে, এবং আরো ভালোভাবে কাজ করতে পারছে। এই ধরনের কিছু বিষয় ঘটেছে। কিন্তু বাজারে যেটা এআই বলে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে বিপুল সংখ্যক অত্যন্ত দ্রুতগতির কম্পিউটার এবং প্রচুর তথ্য। তাদেরকে বিশ্লেষণ করার মাধ্যমে খুব তাড়াতাড়ি অনেক কিছু করা যাচ্ছে। যেমন আপনি আপনার মোবাইল ফোনটা, সেই মোবাইল ফোন কি করে? সে সুযোগ সুবিধে পেলে আপনার সব ছবি, আপনার সব কথা, সে তো অন আছে, সব শুনে নিচ্ছে। সেই মোবাইল ফোনের যে অপারেটিং সিস্টেম আছে, সেই মোবাইল ফোনে আপনার গুগলের বিভিন্ন জিনিস খোলা আছে, তার মাধ্যমে তথ্য ভান্ডার চলে যাচ্ছে তাদের কাছে। কতটুকু যাওয়া উচিত, কতটুকু উচিত না, সেই নিয়ে তো বড় বিতর্ক থাকবে। কিন্তু আপনি একটা সাধারণ মানুষ হিসেবে আপনার যদি তথ্য ভান্ডার সব কোথাও একটা চলে যায়, আপনি আর জানতে যাবেন কোথায়? ফলে আপনি চান ঘরে গান করছেন যখন, সেই খবরও হয়তো চলে যাচ্ছে বাইরে। এই সমস্যাটা আছে। এবং এই বিরাট তথ্য ভান্ডারকে বিশ্লেষণ করে, যার অনেক টাকা আছে পুঁজিবাদী ব্যবস্থায়, সে অনেক বড় বড় কম্পিউটার কিনবে, অনেক তথ্য অ্যানালিসিস করবে, অনেক ভালো ভালো প্রোগ্রামার রাখবে। তার মাধ্যমে তারা প্রচুর ডেটা অ্যানালিসিস করে এই জগৎটাকে নিয়ন্ত্রণ করার জায়গায় পৌঁছে গেছেন। এবং মূলত এটা স্বয়ংক্রিয়তার মাধ্যমে। শিল্প বিপ্লবে কি ছিল? মানুষের পেশির কাজ, সেটাকে আমরা রিপ্লেস করেছিলাম যন্ত্র দিয়ে। এখানে আমরা মানুষের মস্তিষ্কের যে কাজটা, সেটাকে অনেক দ্রুতভাবে করছি। কিন্তু তা সত্ত্বেও মানুষের যে সচেতনতা, কনসাসনেস, মানুষের যে ভালো লাগা, মানুষের যে বুদ্ধি, মানুষের যে মজা করা, এই জায়গাগুলোর মাধ্যমে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গা, কম্পিউটার নিজের থেকে কতটা শিখতে পারবে, এই জায়গাগুলো একেবারে পরিষ্কার নয়। তবে আমি বলবো না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে কিছু নেই। হ্যাঁ, কিছুটা আছে। তথ্যের নিরিখে একটা কম্পিউটার নিজের থেকে শেখার চেষ্টা করছেন, অনেক নতুন ডেটা পাচ্ছেন, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আহ, পড়াশোনা। এটাও তো অনেক দিন ধরে শুরু হয়েছে। 50 সালে অ্যালান টিউরিং শুরু করেছেন, তার নাম আজকাল কেউ করে না। আহ, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এর অনেকটাই কিন্তু অটোমেশনকে এআই বলে চালিয়ে দেয়া। আর এই এআই সব কাজ টাজ কেড়ে নেবে। আমি আর একটা মিনিট নিচ্ছি। এই এআই সব কাজ কেড়ে নেবে, কাউকে আর প্রোগ্রাম লিখতে হবে না, সব অটোমেটিক হয়ে যাবে। এটা একেবারে পুঁজিবাদী বিষয়। যেমন একজন মানুষকে শ্রমের মূল্য দেয়া হয় না, যেমন যিনি সারাদিন গাড়ি চালান তিনি হয়তো 500,000 টাকা পান, ঠিক সেই রকমই আহ, যেহেতু প্রচুর কম্পিউটারের লোক দরকার, পুঁজিবাদী ব্যবস্থা চাইছে কত সস্তায় তাদের পাওয়া যায়, তাদের মাইনেটা কতটা কমিয়ে দেওয়া যায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এআই সব করে দেবে, এই ভয়টা যদি দেখানো যায়। আগে হয়তো আপনি একটা 60,000 টাকার চাকরি খুঁজছিলেন, এই ভয়টা দেখানো হলো, আপনি 20,000 টাকার চাকরিতেই ভীষণ খুশি হয়ে যোগ দিয়ে দিলেন। এই জায়গাটাও একটা বড় চক্রান্তের জায়গা, যেটা চলছে গোটা বিশ্ব জুড়ে। এবং এই ভয় দেখানো, কম্পিউটারে ভয় পাওয়ার তো কিছু নেই। বামপন্থীরাও একসময় ব্যাপক গুলিয়েছিলেন পশ্চিমবঙ্গে। 90-এর দশকের শুরু, ভারতে বিলগ্নীকরণ হচ্ছে, কম্পিউটার আসছে আস্তে আস্তে। তারা বললেন কম্পিউটার মানুষের হাতের কাজ কেড়ে নেবে। কম্পিউটার যে মানুষের হাতের কাজ যদি কেড়ে নিত, তাহলে এত বছরের শিল্প বিপ্লবের পর এই যে কৃষির কাজ, আমাদের সারা ভারতবর্ষে এত কৃষক কাজ করছেন, সেই কাজ তো কম্পিউটারে 200 বছর 300 বছর আগে তো শিল্প বিপ্লব হয়েছে। তার এতদিনে আমরা যন্ত্রই তৈরি করতে পারলাম না যে চাষের কাজে মানুষ লাগবে না। সেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কৃষক আমাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে হঠাৎ কম্পিউটারের কাজগুলো দুদিনের মধ্যে সব কম্পিউটার নিজের থেকে করে নেবে, মানুষ টানুষ লাগবে না। এই যে পুঁজিবাদী একটা প্রচারের সামনে একেবারে মাথা নত করে ফেলেছে মোটামুটি অগভীর জ্ঞান সম্পন্ন একটা সমাজ। এবং তার জন্য একেবারে আমরাও দায়ী। কম্পিউটার সায়েন্স যারা একটু পড়াশোনা করেছি, আমরা মানুষের কাছে পৌঁছতে পারছি না। ঠিক যেমন
অনেক ক্ষেত্রে ভালো রাজনীতি মানুষের কাছে পৌঁছতে পারছে না, ঠিক সেই রকমই মানে এই ব্যর্থতাটা মেনে নিতেই হবে। খুব সুন্দর, আপনি এটা একটা খুব অসাধারণ একটা, আপনি একটা নতুন আলো দিলেন। কারণ আমরা ঠিক আপনি যেটা বললেন, যেটা আমরা কিন্তু ঠিক সেভাবেই ভাবতে আমরা শিখছিলাম যে এআই আসবে, এআই সমস্ত কাজ করে দেবে। আমাদের যারা স্কিল্ড, যারা তারা বিশেষ করে যারা মেধার কাজ করেন তাদের কাজ আস্তে আস্তে কমে যাবে। আপনি একটা নতুন ভাবনা আমাদের না, মধ্যে ঢুকিয়ে আপনাকে দিলেন। আমি এখানে সহজ উদাহরণটা দিচ্ছি তো, যে ধরুন হ্যাঁ। হুম। দুটো সংখ্যা গুণ করে গুণফলটা দেয়া থাকলে চটজলদি সেই গুণফলটার থেকে দুটো ফ্যাক্টর যদি বার করে দেওয়া ঠিক যায় যেত আর কি, যেটা ক্লাসিক্যাল কম্পিউটারে সম্ভব না, তার জন্য কোয়ান্টাম কম্পিউটার লাগে। ঠিক তাই এআই এই কাজটা করতে পারবে না, জানা আছে। ঠিক। ফলে এই যে যে জিনিসগুলো মানুষের কাছে তো পৌঁছয় না, যেমন ধরুন মোবাইল ফোনটা আমরা যেভাবে ব্যবহার করি, সেই ব্যবহার করার সময় তো আমরা জানি না যে কি ঘটনাগুলো ঘটছে। আমি যে বাড়িটায় বসে আছি, আপনি যে ঘরটায় বসে আছেন, এই ঘরটা তো অন্য একজন কেউ বানিয়ে দিয়েছেন, তাকে আমরা বিশ্বাস করি যে এক্ষুনি মাথার উপর ছাদটা ভেঙে পড়বে না। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা ডেভেলপমেন্ট হয়েছে, তারা তাদের দায়বদ্ধতার মাধ্যমে বাড়িগুলো তৈরি করা শিখেছেন একটা সমাজের মধ্যে দিয়ে, এবং সেই জায়গায় বাড়িগুলো মোটামুটি শক্তপোক্ত তৈরি করা হয়েছে। এবং যত রাজনীতি খারাপের দিকে যাবে, যত যারা রাষ্ট্র ব্যবস্থা চালাচ্ছেন খারাপের দিকে যাবে, তত বেশি বাড়ি ভাঙবে। ঠিক একই রকম ঠিকই এই বলেছেন। কম্পিউটারের গোটা নেটওয়ার্কটা যত, যে মানুষগুলো আহ, যারা কন্ট্রোল করছেন, যারা নিয়ন্ত্রণ করছেন, তারা যত এলন মাস্কের মতন হবেন, ডোনাল্ড ট্রাম্পের মতন হবেন, তত আমার আপনার সর্বনাশ হবে। ঠিক ঠিক। আমরা আবার এলন মাস্কে চলে এলাম। এলন মাস্কের যে এআই, যেটা নিয়ে এখন সব থেকে বেশি শোরগোল, আমরা মেইন স্ট্রিম মিডিয়া বলুন আর অন্যান্য মিডিয়াতেই আমরা যদি দেখি, তাহলে গ্রক নিয়ে সবসময় আলোচনা চলছে, সবসময় আলোচনা চলছে নানাভাবে। তার একটা মূল কারণ হচ্ছে তাকে এমন প্রশ্ন করা যাচ্ছে যে সে এমন উত্তর দিচ্ছে, যে উত্তরগুলো সর্বাংশে বেঠিক কেউ বলতে পারছেন না, কিন্তু সেগুলো বেশ অন্যরকম, একটা অনেক সদা সাপটা এবং সোজা সাপটা, যেগুলো কোনোদিন মিডিয়াতে আমরা কোনোদিন লেখা বা শোনা এরকম ভাবে আসেনি। তো এইটা কি, এই যে এইরকম ভাবে সোজা সাপটা উত্তর দেওয়া, তথ্য ঘেঁটে নিয়ে, এইটা কি আপনার মনে হয় আগামী দিনে মিডিয়াতে বা রাজনীতির ক্ষেত্রে একটা বড় প্রভাব বিস্তার করবে? দেখুন, এই জায়গাটার কথাটাই বারবার আসছে যে আপনি যদি এআই সম্পর্কে এই একটি কোনো সফটওয়্যার, তার কাছ থেকেই সব জানতে পারতেন, তাহলে আপনি আমায় রাত্রির বেলা ডাকলেন কেন? এই যে মাঝরাতে আমি আপনি বসে আলোচনা করছি সময় বার করে, এটা করছি কেন? এর তো দরকার ছিল না, তার কাছ থেকে আপনি জেনে নিতে পারতেন। আপনার নিশ্চয়ই কোনো কারণে একটা মনে হয়েছে, বা হয়তো আপনি আমাকে স্নেহ করেন, চেনেন বলে মনে করেছেন যে শুভময়ের একটু মুখ দেখাবো আমি আমার চ্যানেলে, আমরা আলোচনা করব, সেই জন্য আমায় ডেকেছেন। হতে পারে আপনি হয়তো সবই ওনার কাছ থেকে জেনে নিতে পারতেন, ওই সফটওয়্যারের কাছ থেকে। আর একটা হতে পারে আপনারও মনের কোণে একটা সন্দেহ আছে যে যে কথাগুলো বলা হচ্ছে তা কতটা ঠিক। যে কোনো একটা রাজনৈতিক আলোচনা যখন আমরা বলি, বা জ্যোতিষ যখন আমরা বলি, দেখবেন তা কিছু মেলে কিছু মেলে না। আমি আপনাকে ওই আবার যে একই কথা বলছি, আপনি দুটো 200 সংখ্যার মানে 200 অঙ্কের, 200 ডিজিটের দুটো পূর্ণ সংখ্যা নিন, যেগুলো মৌলিক সংখ্যা, এবং সেই দুটোকে গুণ করুন। করে এই গুণফলটা ওই যে সফটওয়্যারের নাম বলছেন তাকে দিয়ে বলুন, বাবা তুমি আমায় বার করে দাও তো মৌলিক সংখ্যা দুটো কোনটা। দেখবেন ও পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ও পারবে না আপনি যখন এটা দেবেন। ফলে আমরা তাকে যে প্রশ্নগুলো করছি, সেই প্রশ্নগুলো তথ্য ভিত্তিক, প্রচুর তথ্য রাখা আছে কম্পিউটারে, হুম। সেইগুলো প্রচুর টাকা আছে লোকগুলোর, প্রচুর কম্পিউটার আছে, সেগুলো চলে কিছু কিছু জায়গা থেকে খুঁজে সেই তথ্যগুলোকে একসঙ্গে করেও দিয়ে দিচ্ছে। হুম। এবং এর মাধ্যমে যেটা হচ্ছে, সব সময় আপনি ঠিক উত্তর পাচ্ছেন এমন নয়। এবং অনেক সময় আপনি খারাপ কথা বললে সেও দুটো খারাপ কথা বলে দিচ্ছে, আপনি তাকে কবিতা লিখতে বললে সে কবিতা লিখছে। এবং আজকাল দেখছি অনেকে বলছেনও যে দেখেছো কি সুন্দর কবিতা লিখে দিচ্ছে। এই যে কারুর একটা কবিতা দেখে আপনি বলছেন কি সুন্দর কবিতা লিখে দিচ্ছে, এইখানে আপনি ধরুন রবীন্দ্রনাথের একটা লেখা বলছেন, আফ্রিকা কবিতা, এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। উনি বলছেন ঔপনিবেশিকতাবাদ, আফ্রিকা সেখানে আহ একটা এগিয়ে থাকা সমাজের মানুষ কিভাবে গিয়ে অত্যাচার করছে তাই নিয়ে। এবার জীবনানন্দ দাশ ধরুন একটা কবিতা লিখছেন, রূপসী বাংলা লিখছেন, বা এই ধরনের একটা 1946-47 লিখছেন। সেই কবিতাগুলোর মতো বাংলায় আপনি ওকে লিখতে বলুন, ও কিছুটা লিখে দিলে হয়তো এগুলোর থেকে টুকে, এগুলো তো এসব তো আছেই, এবং আপনি দেখে বাহা বাহা বললেন।
এই যে জায়গাটা, এই জায়গাটাই আমি বলছি যে কম্পিউটারের সচেতনতা আসা তো দেরি আছে, কিন্তু আমরা মানে নিজেরা অচেতন হয়ে যাচ্ছি আর কি, একটা চরম মিথ্যের মধ্যে পড়ে যাচ্ছি। একটা কম্পিউটার কি ভালো পারে, যেমন ধরুন একটা ইসিজি হয়েছে, তার একটা কার্ভ আছে, সেইটা একটা মানুষ দেখছেন। একটা কম্পিউটার হয়তো সেই কার্ভটাকে আমাদের যে চোখের আমরা যতটা ভাগে একটা পিক্সেলকে ভাঙতে পারি, তার থেকে হয়তো একটা কম্পিউটারের একটা ভালো ক্যামেরা ভালোভাবে ভাঙতে পারে। একটা ডাক্তারবাবু সেই সফটওয়্যারটা ব্যবহার করলেন, করে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু একটা দেখলেন। আমাদের কি আগে এমন ছিল না? চোখের ডাক্তারবাবুরা কি দেখবেন একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমাদের চোখটা দেখেন না? দেখতেন তো, যাতে একটু বড় করে দেখা যায়। ফলে এই জিনিসগুলো সবসময়ই ছিল, কম্পিউটারের সাহায্য আমরা সবসময়ই নিই, স্বয়ংক্রিয় ব্যবস্থার সাহায্য আমরা সবসময়ই নিই। শিল্প বিপ্লব মানেই তো স্বয়ংক্রিয় ব্যবস্থা এলো আস্তে আস্তে। কিন্তু স্বয়ংক্রিয় ব্যবস্থাটাকে আহ, যেখানে সত্যি কম্পিউটার বা কোনো একটা যন্ত্র, যন্ত্র মেধা বলছি আমরা, কৃত্রিম বুদ্ধিমত্তা বলছি, সে কতটা শিখতে পারছে, তার প্রমাণটা কোথায়? আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিই। আপনি ধরুন আপনার পাড়ার একটা কোনো স্কুল আছে যেখানে একটা কম্পিউটার আছে। এবার সেই স্কুলের আহ, ধরা যাক ক্লাস 1 থেকে 12 ক্লাস অবধি বা নার্সারি থেকে 12 ক্লাস অবধি ছেলে মেয়েরা পড়ে। আপনি চাইছেন এই রেজাল্টের গোটা ব্যাপারটাকে একটা সফটওয়্যার দিয়ে তৈরি করতে। অর্থাৎ কিছু ডেটা ঢুকবে, কিছু ডেটা বেরোবে, তার কিছু স্ক্রিন তৈরি হবে, রেজাল্টটা প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। এই যে গোটা জিনিসটা, আপনি এটা তো খুব সহজ একটা প্রোগ্রাম, এটা মোটামুটি 3-4টে লোক মিলে 2-3 মাসের মধ্যে করে দিতে পারে। অর্থাৎ আমি ধরুন যদি বলি 4জন লোক 3 মাসের মধ্যে, তাহলে বলবো 12 ম্যান মান্থ। তাই সেই সময়ের মধ্যে এটা নামিয়ে ফেলা যাবে, আপনি সেই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। তা যদি সম্ভবই হতো, ওই কম্পিউটারটা আছে, ওই কম্পিউটারটা ইন্টারনেটে গিয়ে বলে দিল আমার এই অপারেটিং সিস্টেম আছে, এত মেমারি আছে, আমার জন্য এই সফটওয়্যারটা লিখে দাও। সেই সফটওয়্যারটা লিখে দিত, সে চলতে শুরু করতো ইন্টারনেটের মাধ্যমে। আপনি খোঁজ নিয়ে দেখবেন এরকম একটা ঘটনাও গোটা পৃথিবীতে ঘটে। অর্থাৎ সবচেয়ে সহজ জিনিসগুলো, সেই জিনিসগুলো সম্পূর্ণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষকেই দরকার। এই যে গোটা প্রচারটার মধ্যে যে সাংঘাতিক একটা পুঁজিবাদী ব্যবস্থা, এবং এআই শব্দ ব্যবহারের মাধ্যমে যে একটা ভয়ঙ্কর ভাবে, এআই কিন্তু অস্বীকার আমি করছি না, কারণ আবার আপনাকে বলছি 1950 সালে কম্পিউটেশন শুরু হয়েছে, ধরুন 30 সাল নাগাদ। 1950-এ ইমিটেশন গেম বলে যে পেপারটি সার্চ দিলেই আপনিও পেয়ে যাবেন, উনিশশো হুম, পঞ্চাশ হুম। সালের পিডিএফ ফাইল পেয়ে যাবেন, আপনি পড়বেন একটু, দেখবেন সেখানে পরিষ্কার বলা আছে যে এআই বলতে কি বোঝানো হচ্ছে। এমন নয় যে সেই বিষয়টি খুব অবাক করার মতো বিষয়, এবং প্রচুর কাজ হয়েছে বহু বছর ধরে। কিন্তু সত্যিকারের ইন্টেলিজেন্স, সত্যিকারের কনসাসনেস, সত্যিকারের মজা করার ক্ষমতা, এবং সবচেয়ে বড় কথা স্বয়ংক্রিয় হয়েও সত্যিকারের ঘরের কাজ করে দেয়। আমার বাড়ির রুটি বেলাটার একটা যন্ত্র তো আমি কিছুতেই সস্তায় পাচ্ছি না। আমিও ভালো রুটি বেলতে, আমি সন্ধেবেলা যখন রান্না করছি, আমি যখন বাসন মাজছি, হ্যাঁ ডিশ ওয়াশার বিদেশে আছে, কিন্তু একটা ডিশ ওয়াশার আপনি ভারতবর্ষে চালাতে পারবেন? আমাদের যে ধরনের রান্না বান্না হয়, কড়াইটা মাজার জন্য ডিশওয়াশারে কোনো কাজ হবে? খুব একটা কাজ হবে না। কিন্তু ঘর মোছার জন্য যদি যন্ত্রই থাকতো, সস্তায় পাওয়া যেত, তাহলে কি মানুষ অন্য লোককে ডাকতো তার ঘর মোছার জন্যে? অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই বিষয়গুলো খুব একটা সাহায্য করতে পারে না। যেটা সাহায্য করছে সেটা হচ্ছে আমি কম্পিউটারটা, মোবাইল ফোনটা নিয়ে, মোবাইল ফোন তো আদতে একটা কম্পিউটার, খুব ভালো কম্পিউটার, সেটা নিয়ে সারাক্ষণ কুটকুট করছি, আঙুল দিয়ে এটা ওটা দেখছি, আর ও সেই তথ্যটা আমি কি দেখছি সেইটা দেখে এক্স্যাক্টলি সেই জিনিসগুলো আমাকে পাঠাচ্ছে। এইটাকে যদি আপনি এআই বলেন, তাহলে সেটা এআই। এবং এর মাধ্যমে কি হচ্ছে, আমি আপনার সঙ্গে আর তর্কের জায়গায় যাচ্ছি না, কারণ কি সব সময় আমার ভালো লাগা জিনিসগুলোই আমার কাছে পাঠাচ্ছে। আমি হয়তো সিপিএম কে সমর্থন করি, আমি দেখছি সারাক্ষণ সব সিপিএম এর জিনিসপত্র আসছে, আমি ভাবছি সিপিএম 294টা আসনের মধ্যে এবার নিশ্চয়ই 180টা পেয়ে ক্ষমতায় চলে আসবে। তারপর দেখছি ভোটের পর তারা একটাও আসন পাচ্ছে না। তার কারণ কি? আমি ভাবছি যে আমার সিপিএম এর জিনিসগুলো পছন্দ হচ্ছে, বারবার সিপিএম এর জিনিসগুলোই চলে আসছে। এবং এই একই ধরনের জিনিস তৃণমূলের ক্ষেত্রে হবে, বিজেপির ক্ষেত্রে হবে। তারা হয়তো এখন এমন করছে যে বেশিরভাগ মানুষের কাছে তারা বেশি পৌঁছে যাচ্ছে। ফলে আমি মনে করলাম যে আমি তৃণমূলের সমর্থক, এবং আরো বেশি মানুষের কাছে আমাকে যে জিনিসগুলো খাওয়ানো হচ্ছে সেটা আরো বেশি মানুষের কাছে যাচ্ছে। তারা একসঙ্গে গিয়ে মনে করছেন বা তৃণমূলকে তো খুব ভালো দল, আমি একে গিয়েই ভোট দিই। আপনি বিজেপির সমর্থক, আপনি মনে করছেন একটা
হিন্দু রাষ্ট্রবাদ থাকলে খুব ভালো হয়, ঠিক আপনার কাছে ওই জিনিসগুলো আসছে। যত মানুষের কাছে এরা পৌঁছতে পারছে, তার সমর্থনও পাচ্ছে, ফলে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় মানুষের মন, মানুষের চিন্তা কমে যাচ্ছে। এবং আলটিমেটলি কি হচ্ছে, আমরা তর্ক করার জায়গায় বারবার যেহেতু আমার পছন্দের জিনিসটা চাইছি, তখন যখন সামাজিক মাধ্যমে বা কোনো একটা জায়গায় সত্যিকারের একটা লোকের সঙ্গে আমার তর্ক হচ্ছে, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, আমি আর তর্ক করতে পারছি না, আমি মারামারি করে ফেলছি। অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে, কারণ আমাকে সাজিয়ে দেয়া হচ্ছে তথ্যের নিরিখে, যেটা আমি পছন্দ করি সেটাই বারবার করে একই জিনিস আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমি তৃণমূল থাকলে আমি তৃণমূলই রয়ে যাচ্ছি, বিজেপি থাকলে বিজেপিই রয়ে যাচ্ছি, সিপিএম থাকলে সিপিএম রয়ে যাচ্ছি, কংগ্রেস থাকলে কংগ্রেস রয়ে যাচ্ছি। এই যে পরিবর্তনের জায়গা থেকে আমরা বেরোতে পারছি না, অন্যের মত, অন্যের যুক্তি এই শোনার জায়গাতেই যেতে পারছি না। কারণটা, আপনি যদি তার নাম এআই দেন তাহলে এআই, আর আমি যদি বলি সেটাই হচ্ছে ডেটা অ্যানালিসিস, তাহলে সেটা ডেটা অ্যানালিসিস। আমি বলবো এটার মধ্যে কোনো ইন্টেলিজেন্সের ব্যাপার নেই, এটা বিরাট তথ্য ভান্ডার। প্রচুর বড় লোক যারা, যাদের হাতে প্রচুর পুঁজি, তারা এটাকে নিয়ন্ত্রণ করছেন, এবং আমরা তার দাস হয়ে যাচ্ছি। নমস্কার, কিন্তু আপনি যেটা বললেন তার মধ্যে তো অনেক আশঙ্কার দিক রয়েছে যে খুব বড় লোকদের হাতে আমরা আমরা তাদের দাস হয়ে যাচ্ছি। এর ভবিষ্যৎটা কি? তাহলে কি একটা নতুন ধরনের আবার একটা সমাজ ব্যবস্থা তৈরি হতে চলেছে? নতুন সমাজ ব্যবস্থা বলতে আপনি যেটা কি বলতে চাইছেন আমি সেটা ঠিক জানি না, কিন্তু যে সমাজ ব্যবস্থা আছে তাতে রাশিয়া আর ইউক্রেন মারামারি করছে, গাদা গাদা লোক মরছে, ইসরায়েল প্যালেস্তাইন মারামারি করছে, গাদা গাদা লোক মরছে। তুলনামূলকভাবে আমরা সত্যি ভালো আছি, এত মানে বিবিধের মাঝে আমাদের মারামারি, আমি বলবো ভারতবর্ষের তুলনায় কম। গণতন্ত্র আছে, আমরা কথা বলতে পারি, মোটের ওপর বেঁচে আছি। হুম, হুম, এখনো কিন্তু সারা পৃথিবী জুড়ে যা চলছে, তাতে যে খুব সুবিধের জিনিস চলছে এমনটা তো নয়। ঠিক। যারা জগৎটাকে নিয়ন্ত্রণ করছেন, তাদের যে খুব ভালো মানুষ বলে আমাদের মনে হচ্ছে এমনটা তো নয়। যারা বিভিন্ন দেশ নেতা, তাদের সকলে যে দুর্দান্ত মানুষ, তারা যে একেবারে নিম্নবিত্ত মানুষের সুবিধে চাইছেন, দেশটার উন্নয়ন হোক চাইছেন, এমনটা তো নয়। ফলে মানে খারাপ তো হবেই, কিন্তু তার মধ্যেও একটা তো মনুষ্যত্বের জায়গা আছে, একটা বিবেকের জায়গা আছে, একটা চেতনার জায়গা আছে। আজকেও আমি যদি প্রচুর টাকা চুরি করি, কিন্তু একটা লোককে দেখি যে লোকটা ভীষণ সৎভাবে জীবন কাটাচ্ছেন, আমি কিন্তু এক জায়গায় আমার মনের কোণে লুকিয়ে থাকে যে আহা, ওই লোকটা তো সত্যিই খুব ভালো। সুতরাং সেই দ্বন্দ্বটা চলবে। এই দ্বন্দ্বটা তো শুধু বিজ্ঞানের দ্বন্দ্ব নয়, এই দ্বন্দ্বটা মানুষের ভাবনার দ্বন্দ্ব। আমরা তো সব সময় বিজ্ঞান দ্বারা চালিত হই এমনটা নয়, আমাদের ভাবনা চিন্তার মধ্যে দ্বৈত সত্তা থাকে। একই মানুষ, তিনি কখনো ডক্টর জেkyll হন, কখনো মিস্টার হাইড হন। ফলে এই দ্বন্দ্বগুলো চলবে। এবং হ্যাঁ, মানে আহ, আমাদের যেটা সাবধান হতে হবে সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাকে, যেমন ভারত একটা দেশ হিসেবে বলবে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে যেগুলো চলছে, তার মধ্যে কতটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জানতে হবে। আমাদের তথ্য সারাক্ষণ চুরি হয়ে যাচ্ছে, প্রাইভেসির প্রচুর রুল আমাদের দেশ করেছে, সেই জিনিসগুলোকে আরো জোরদার করতে হবে। দেখতে হবে আমাদের তথ্য যেভাবে চুরি করে নিয়ে যাচ্ছে লোকে, আজকের দিনে তো তথ্যর একটা মূল্য আছে। সেই তথ্যগুলো যদি আমাদের দেশ ব্যবহার করতে পারতো, আমরা হঠাৎ করে কুম্ভে কত মানুষ গেছে সেই গোনা নিয়ে চিন্তিত হয়ে পড়ছি এআই টেআই বলে। কুম্ভে 65 কোটি মানুষ গেছেন না 10 কোটি গেছেন, এই যে দ্বন্দ্বের বিষয়টা, এই দ্বন্দ্বের বিষয়টা তো দেশের উন্নতিতে কোনো সাহায্য করবে না। মানুষের ভালো লেগেছে, মানুষ বেড়াতে গেছেন, কিন্তু ওই গোনাটা কতটা সঠিকভাবে আমি করছি কি করছি না সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা তো যেমন ভোটের বুঝতেই পারছি, ভোটের গোনাটা বিশেষ করে বাঙালি অধ্যুষিত জায়গায়, যেমন ধরুন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা বাংলাদেশ, এখানে রাজনৈতিক হিংসা এবং অন্যের ভোট অন্যে দিয়ে দেয়া এর ইতিহাস বহু বছরের। ফলে আমরা সবাই জানি যে এখানে যে ভোট দেওয়া হয় এবং আমরা গুনি তার মধ্যে কতটুকু সত্যতা আছে। সে আপনি যে রাজত্বই বলুন না কেন, সে পশ্চিমবঙ্গে সিপিএম থাক, এখন তৃণমূল থাক, ত্রিপুরায় কখনো সিপিএম কখনো বিজেপি, তারা সবাই নিজের মতন করে ভোটটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। ফলে আমরা তো সত্যি জানি না যে ভোটের সংখ্যাগুলো গুণে হচ্ছেটা কি আদতে। অর্থাৎ সামাজিক উন্নয়নের জন্য সত্যিকারের যে তথ্য ভান্ডার এবং দেশের কাছে সেই তথ্য সঠিকভাবে থাকা, সেই তথ্য বৈদেশিক যে পুঁজিপতি তারা যেন নিয়ে নিতে না পারেন, আমার দেশের মধ্যে থাকে, আমরা যেন সেটাকে ব্যবহার করতে পারি। আমাদের দেশের মানুষ অসুস্থ হচ্ছেন, তার তথ্য নিয়ে তার যে প্রাইভেসি অ্যাক্ট আছে তার মধ্যে দিয়ে আমাদের দেশ এগোবে। যে সত্যি তো কম্পিউটেশন এটা এবং তার যে তথ্য, তার থেকে এগিয়ে যাওয়ার রাস্তা আছে। দেশকে কন্ট্রোল করতে হবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ
ভীষণভাবে প্রয়োজন। এবং যত রাষ্ট্র নিজেকে পুঁজিপতিদের হাতে বেচে দেবে আর কি, বিক্রি করে দেবে। আহ, দেখুন, আমরা নিজেরাও কিন্তু না পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেই আছি, আমরা তার সুবিধে ভোগ করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যার সুবিধে ভোগ করি তার সমালোচনা করব না, এই জায়গাটা হলেই মুশকিল হয়ে যাবে। ফলে এআই এর যে গল্প, তার মধ্যে একটা টেকনো পুঁজিবাদের গল্প আমার কিছুদিন আগে কলকাতার একটি দৈনিক সংবাদপত্র এই নিয়ে লেখার সুযোগ হয়েছে। ফলে এই জায়গাটা সম্বন্ধে সতর্ক থাকতে হবে যে এই সম্পদগুলো এই এআই এর নাম করে সবাই উম, যদি বৈদেশিক শক্তি চুরি করে নিয়ে যায়, সেটা আমাদের দেশের পক্ষে মঙ্গলময় নয়। এটা মাথায় আমি রাখতে আপনি খুব সুন্দর এই আলোচনাটা করলেন। আমি আপনার আপনার একটা খুব শেষ একটা একটা হবে। প্রশ্ন আপনার কাছে রাখবো, যেটা যে এখন আমাদের দেশের যে সামাজিক পরিস্থিতি, তাতে একটা খুব বড় সমস্যা হচ্ছে যে ফেক নিউজ। আপনি জানেন এই ধরনের নিউজ ছড়িয়েও দেওয়া হয় প্রয়োজন মতো, নানা রকম ভাবে ছড়িয়ে দিয়ে নানা রকম উত্তেজনা এবং সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়। তো এই ফেক নিউজ প্রতিরোধ করার জন্য কি এআই একটা খুব বড় অস্ত্র হতে পারে আমার হাতে? যদি আমি যদি সঙ্গে সঙ্গে আমি নিউজটাকে ফ্যাক্ট চেক করে নিতে পারি বা সঠিক তথ্যগুলো পেয়ে যাই, তাহলে কি আমি এই ধরনের ইয়েতে আমার আমার কি আমাকে কি এতটা ইয়ে প্রথম করে প্রথম কথা হলো, আবার এআই এর প্রশ্নই নেই। আপনি ফেক নিউজ বানাচ্ছেনও এক ধরনের, একটা মানুষের মুখটা নিয়ে তাকে বদলে দেওয়ার, তার কথা বদলে দিচ্ছেন বা এই ধরনের, সেটাও হচ্ছে মোটের ওপর প্যাটার্ন রেকগনিশন বা ইমেজ প্রসেসিং এর কাজ, তার মধ্যেও কোনো এআই নেই। এবং এগুলোই ভুল হচ্ছে কিনা তার জন্য আপনাকে সঠিক তথ্যর একটা ভান্ডার বানাতে হবে। হ্যাঁ, সঠিক তথ্যের ভান্ডারটা বানাবে কে? সঠিক ঠিক। তথ্যের ভান্ডার একমাত্র বানাতে পারে গণতান্ত্রিক একটা রাষ্ট্র, যে রাষ্ট্র ন্যায়ের ওপর নির্ভর করে চলে। আপনি যদি বলেন যে চীন যে কথাগুলো বলবে সেগুলো সব সত্যি কথা, কখনোই হতে পারে না। চীন সবসময় চাইবে তাদের দেশে কোনো গণতন্ত্র নেই, এবং সেই জায়গায় তারা যে জিনিসটা তারা চায় মানুষের কাছে ছড়িয়ে যাক, সেই জিনিসটাই তারা ছড়িয়ে দেবে। তাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকা, সেইটাই কিন্তু প্রমাণ করছে যে এইখানে তথ্য গোপনের বা তথ্য বিকৃতির সম্ভাবনা আছে। আমাদের ভারতবর্ষে ফেক নিউজ যেমন ছড়াচ্ছে, একই সঙ্গে গণতন্ত্র থাকার কারণে কিন্তু আমরা যেটাকে অন্তত সত্যি বলে মনে করছি, এই যে আমি আপনি এত কথা বললাম, আমি যে এআই কে গুরুত্ব দিচ্ছি না, অনেকে তো গুরুত্ব দেবেন, ফলে তারা তো আমার কথাটা নিশ্চয়ই। মিথ্যে বলে মনে করবেন। ফলে এই যে কম্পেয়ার করা কোনটা মিথ্যে, তার জন্য যে তথ্য ভান্ডার বানানো, এখানেই চরম অনিশ্চয়তা এবং অসম্পূর্ণতার একটা জায়গা আছে। আপনার মানে আধ ঘন্টা হয়ে গেছে, তবু আপনাকে যেটা একটু শেষ করা, 5 মিনিটের মধ্যে শেষ করছি। হ্যাঁ, সেটা অবশ্যই হচ্ছে, অবশ্যই। বিজ্ঞানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনিশ্চয়তা এবং অসম্পূর্ণতা। অনিশ্চয়তার জায়গার এক্সাম্পল কি? যেমন ধরুন, হাইজেনবার্গ বা ওই সময় লোকজন বলে গেছিল যে ইলেকট্রনগুলো যখন ঘুরছে তার কক্ষে, সেই সময় আপনি যদি তার সঠিক কোন জায়গায় সে আছে জানতে চান, তাহলে তার ভরবেগ বা মোমেন্টামটাকে আপনি কখনোই ঠিক করে জানতে পারবেন না। আর যদি ভরবেগটাকে ঠিক করে জানতে পারেন, তাহলে তার পজিশনটা ঠিক করে জানতে পারবেন না। অর্থাৎ বিজ্ঞান মেনে নিয়েছে এই অনিশ্চয়তার কথা। সে জানে যে নিশ্চয় করে এটা বলা যাবে না। অসম্পূর্ণতা কি? অসম্পূর্ণতা হচ্ছে গোল্ডবার্গ কনজেকচার। যেমন ধরুন, আমরা জানি যে একটা যৌগিক সংখ্যাকে দুটো মৌলিক সংখ্যার যোগফল হিসেবে সবসময় লেখা, একটা জোড় সংখ্যাকে, সরি, একটা জোড় সংখ্যাকে সবসময় দুটো বিজোড় মৌলিক সংখ্যার যোগফল হিসেবে লেখা যায়। বহু বছর ধরে আমরা জানি, প্রায় 1700 সাল বা 1800 এরকম সময়, কিন্তু এখনো অঙ্কের লোকরা এটা প্রমাণ করতে পারেননি যে একটা জোড় সংখ্যা, যেমন ধরুন আপনি বললেন আট, আটকে দেখুন 5+3 এভাবে লেখা যায়। পাঁচও একটা মৌলিক সংখ্যা, তিনও একটা মৌলিক সংখ্যা। বিজোড় বলছি না, কিন্তু মৌলিক সংখ্যা একেবারে। এবার এটা প্রমাণ করা যায়নি, ফলে অঙ্কের লোকরা জানেন, এখনো প্রমাণ করতে পারেনি। ঘটনাটা ঘটে, কিন্তু এটা আমাদের একটা অসম্পূর্ণতা। কিন্তু সমাজে কি হয়, আমরা এই অনিশ্চয়তা এবং অসম্পূর্ণতাকে অতিক্রম করে নিজে যেটা বুঝছি সেটাকে সত্যি বলে মনে করি। ফলে ফেক নিউজের যে জায়গাটা, এটা হচ্ছে আমরা যতটা খারাপ হতে পারি নিজেরা, যদি চাই যে অন্য মানুষের ক্ষতি করে আমার প্রফিট করতে, যেটা পুঁজিবাদী ব্যবস্থার একটা অংশ, তো তারা তো ভাবে না কখনো, যে কারণে সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা হয় এবং আলটিমেটলি সেটাও ফেলিওর হয়, কারণ সেই ব্যবস্থাতেও যারা রাজা হন তারা আবার সেই একই পুঁজিবাদী ব্যবস্থাই চালান। চীনেও যেটা চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা বলছেন এআই এর মাধ্যমে করা, এখানে এআই এর প্রশ্ন খুব কিছু নেই, তথ্য ভান্ডারটি সঠিক বানাতে হবে। আমাদের যে রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা এবং বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে সেই ব্যবস্থা যদি রাজনৈতিক দলগুলো ধ্বংস না করে দেয়, তাহলে সবাই মিলে একসঙ্গে কোনো একটা তথ্য, কোনটা সঠিক কোনটা বেঠিক, সামাজিক তথ্য যখন, বৈজ্ঞানিক নয়,
সেটা তর্ক বিতর্কের মাধ্যমেই উঠে আসবে। তবে আমার চট করে মনে হয় যে ফেক নিউজ ছড়িয়ে দেয়া এখন যথেষ্টই সহজ। এর আটকানোর উপায় আমার জানা নেই, এবং অবশ্যই এআই এটাকে আটকাতে পারবে এরকম কোনো আশা আমি করি না। বরং এআই এটা, মানে এআই বলতে যেটা বোঝানো হচ্ছে ডেটা অ্যানালিটিক্স বা এই ধরনের জিনিস, সেটা এটাকে বাড়ানোর পক্ষে বরং বেশি কাজে দেবে আর কি। মানে ক্ষতিটা বেশিই করতে পারবে। নমস্কার, একদমই খুব সুন্দর। আপনি আজকে আপনি এত সুন্দর করে আমাদের এটা বোঝালেন যে আহ, আমার মনে হয় আমাদের দর্শকরা এটাতে খুবই সমৃদ্ধ হবেন। এবং আপনাকে আবার আমার পক্ষ থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে এরকম একটা মূল্যবান আপনার একটা সময় দিয়ে আপনি এত একটা ভালো অনেক অনেক আলোচনা ধন্যবাদ। উপহার তবে দিলেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তবে হ্যাঁ, একই, যে আমার যে বক্তব্যগুলো, সেই বক্তব্যের বিরোধী বক্তব্যও থাকবে, এবং নিশ্চয়ই। ওই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের মেনে নিতে হবে যে এই বক্তব্যগুলোকে কেউ কিন্তু বলতেই পারেন যে তার পছন্দ হয়নি এবং ভুল হয়েছে, সেটাও মেনে নেয়ার মতন সচেতনতা আমাদের থাকতে হবে। ঠিক। আমি সেই জন্য আমার সমস্ত দর্শকদের কাছ থেকে কাছে অনুরোধ করব যে আপনারা যারা অনুষ্ঠানটি দেখলেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত, সে মতামতটা যাই হোক, সেটা যদি শুভময় বাবুর বিপক্ষেও হয়, তাহলে অবশ্যই আপনারা মানে লিখবেন। সঙ্গে আরেকটা কথা বলবেন যে খুব গালাগালি না দিতে, আসলে কমেন্ট বক্স না, পেলেই তো না, লোকে আমার সবচেয়ে দর্শকরা এত খুব একটা রুচি গালাগালি গালাগালি দেন দেন না না আর কি। তারা। হ্যাঁ, আমি আমি সেটা একটু গর্ব করেই বলতে পারি। দু চারজন যারা আছেন তারা তারা সেটা সব জায়গায় থাকেন, কিন্তু সেটা এতই কম যে আমি তাদের অগ্রাহ্যই করতে পারি। কিন্তু আমার এবং এআই দর্শকরা দিয়ে কিন্তু গালাগালি আটকানো যাবে না, সেটাও আমাদের প্রস্তুত থাকাই ভালো। আটকানো যায় না। তো আপনাদের কাছে সেই অনুরোধ থাকলো যে আপনারা এরকম একটা মূল্যবান আলোচনা, আমার মনে হয় খুব খুব বেশি করা বা অন্য কোথাও হয়নি, কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে আপনাদের কাছ থেকে আপনাদের কাছে এটা পৌঁছে দেওয়া যায়, এরকম একটা মূল্যবান শিক্ষণীয় আলোচনা। অতএব আপনারা এটা যদি মনে করেন যে এই ধরনের আলোচনা আরো আমরা আমরা করব, আপনাদের কাছে নিয়ে আসব, তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন এবং কমেন্ট লিখবেন, এবং আমরা তাতে কিন্তু আরো উৎসাহিত হব। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভবাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। নমস্কার, নমস্কার। নমস্কার।